নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংক পাড়া, সেই তথ্য জানাতে আমাদের আয়োজন বৌনি। সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। ডিজিটাল যুগে ক্রেডিট কার্ড ব্যবহার দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছিল দেশে, কিন্তু হঠাৎ সে ধারায় ভাটা নেমেছে। দেশের মধ্যে কমেছে খরচ, বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যবহারও কমেছে। এমনকি বিদেশিরা বাংলাদেশে এসে খরচও করছেন কম। কেন এই কার্ড ব্যবহার কমে যাওয়ার যে কারণ, আমরা একটু বিস্তারিত দেখে আসতে চাই। যেটি বলছিলাম, ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের শীর্ষ গন্তব্য আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে ৭৯.৪ কোটি টাকা এটি ক্রেডিট কার্ড ব্যবহার হয়, এবং যুক্তরাজ্যে ৫৭.৫ কোটি টাকা, থাইল্যান্ডে সে পরিমাণ আরও কিছুটা কম, ৫১.৯ কোটি টাকা। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কমে এসেছে আমরা দেখছি, এবং ভারতের ক্ষেত্রে আরও কম দেখছি, ২৭.৯ কোটি টাকা, এবং কানাডায় ২৫ কোটি টাকা। নেদারল্যান্ডস, ইউএই এবং অস্ট্রেলিয়া কিন্তু আরও কমতির দিকে। বাংলাদেশ ব্যাংকের যে সূত্র, সেই সূত্রে আমরা দেখছি যে ক্রেডিট কার্ড ব্যবহারের যে বাংলাদেশিদের যে বিষয়গুলো বলছিলাম, সেই বিশ্লেষণে দেখতে পাচ্ছি আমরা এই দেশগুলোতে এই পরিমাণ ব্যবহার করা হয়। আমরা পরবর্তী আরও বেশ কয়েকটি বিশ্লেষণ দেখতে চাই। ক্রেডিট কার্ড ব্যবহারের যে সময় এবং পরিমাণের বিষয়টা দেখছি। জুন ২০২৫ গত বছরের যে পরিমাণ ছিল সেটি ৩,১১৪ কোটি টাকা ছিল। জুলাই ২০২৫ এসে সেটি কিন্তু অনেকখানি কমে এসেছে, আমরা দেখছি ৩,০৮৩ কোটি টাকা। ক্রেডিট কার্ড ব্যবহারে দেশের বাইরে বাংলাদেশিদের যে লেনদেন, সেগুলো আমরা জুন ২০২৫-এ দেখছি ৫৪৯.৭ কোটি টাকা, এবং জুলাই ২০২৫-এ এসে সেটি আরও কমে দাঁড়িয়েছে ৪৭৯.৩ কোটি টাকা। আমরা পরবর্তীতে আরও একটি কার্ড দেখে নিতে চাই যে জুন ২০২৫-এ পরিমাণ ছিল ক্রেডিট কার্ড ব্যবহারে দেশি বিদেশিদের যে খরচ, সেই পরিমাণ ছিল ১৯৫ কোটি টাকা। জুলাই ২০২৫ অর্থাৎ এক বছর পরে এসে সেটি কমে দাঁড়িয়েছে ১৮৮ কোটি টাকা। এই যে ক্রেডিট কার্ড ব্যবহারে দেশি বিদেশিদের যে পর্যবেক্ষণ, সেটি আমরা দেখছিলাম। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে দেশের ব্যাংকগুলোর ব্যয় অস্বাভাবিকভাবে কমে গেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ৬ মাসে ব্যাংকগুলোর যেখানে সিএসআর খাতে মোট খরচ হয়েছিল ৩০৭ কোটি টাকা, চলতি বছরের একই সময় সে ব্যয় অর্ধেকের বেশি কমে দাঁড়িয়েছে ১৫০ কোটি টাকায়। আমরা একটু দেখে নিতে চাই সেই চিত্রটি। যেটি বলছিলাম, সিএসআর খাতে বাংলাদেশ ব্যাংকের যে অর্থ ব্যয়ের বাধ্যবাধকতা, সেটি শিল্প খাতে পরিমাণ ৩০%, স্বাস্থ্য খাতে ২০%, পরিবেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা দেখছি ২০%, এবং অন্যান্য খাতে ৩০%-এর পরিমাণ। পরবর্তীতে আরও বেশ কয়েকটি খাত রয়েছে, সেই খাত ভিত্তিক আমরা যে ব্যয় সেটি দেখতে চাই। পরিবেশ ও জলবায়ু খাতে ৩.৪৬%, সিএসআর খাতে যে প্রথম ৬ মাসের যে ব্যয়, সেটিতে আমরা দেখছি এই পরিমাণ। স্বাস্থ্য খাতের পরিমাণ দেখছি ১৮.৬৭%, শিক্ষা খাতে ২২.৭৫%, এবং অন্যান্য খাতে ৫৫% আমরা দেখছি। পরবর্তীতে দেখতে চাই সিএসআর খাতে প্রথম ৬ মাসের যে ব্যয়, সেই ব্যয়ের পরিমাণ আমরা দেখছি ২০২৫ সালে পরিমাণ ছিল ২০৫৪ কোটি টাকা, ২০২৩ সালে ৩০৭ কোটি টাকা, ২০২৫ সালে দেখছি আমরা ১৫০.৫৬ কোটি টাকা। সরকারের বিভিন্ন সংস্থার কাছে বড় অঙ্কের বকেয়া আটকে যাওয়ায় আর্থিক টানাপোড়েনে পড়েছে বিদ্যুৎ বিভাগ। সংস্থাগুলোর কাছে ২,৬১২ কোটি টাকা বকেয়া দাঁড়িয়েছে। এই বকেয়া বিলের মধ্যে সরকার প্রধানের অফিসের ১২ কোটি এবং খোদ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ কোটি টাকাও রয়েছে। আমরা একটু দেখে আসতে চাই যে পাওয়ার সেক্টরে বিদ্যুৎ বিভাগে আসলে যে টানাপোড়েনের কথা বলছিলাম, সরকারি সংস্থার কাছে বকেয়া ২,৬১২ কোটি টাকা। কোম্পানির নাম আমরা দেখছি ডিপিডিসি, তাদের পরিমাণ ৭৭৩ কোটি টাকা। ডেসকোর কাছে যে বকেয়ার পরিমাণ সেটি ৫৫৪ কোটি টাকা। বাবিউবো, তাদের পরিমাণ দেখছি আমরা ৪৫৬ কোটি টাকা। অর্থাৎ আমরা আরও বেশ কয়েকটি কোম্পানির নাম দেখতে পাচ্ছি। নেসকোর যে বকেয়ার পরিমাণ সেটি ৩৭১ কোটি টাকা। ওজো পাডিকো, তাদের পরিমাণ দেখছি আমরা ২১১ কোটি টাকা, এবং
বিবো তাদের পরিমাণ বকেয়ার পরিমাণ 245 কোটি টাকা আমরা দেখছি। বিদ্যুৎ খাতে যে টানাপোড়েনের কথা বলছিলাম, সেখানে আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় সরকার বিভাগের আমরা দেখছি যে 995 কোটি টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে 594 কোটি টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আমরা দেখছি 239 কোটি টাকা। এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ রয়েছে, তাদের বকেয়ার পরিমাণ রয়েছে 133 কোটি টাকা। পরবর্তীতে দেখতে পাচ্ছি স্বাস্থ্য সেবা বিভাগ, তাদের পরিমাণ 80 কোটি টাকা। জননিরাপত্তা বিভাগে আমরা দেখছি 78 কোটি টাকা। কৃষি মন্ত্রণালয়ে যে বকেয়ার পরিমাণ, সে বকেয়ার পরিমাণ দেখছি যে 72 কোটি টাকা। এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রয়েছে, তাদের বকেয়ার যে পরিমাণ সেটি 70 কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থাগুলোর মধ্যে যেটি রয়েছে বকেয়ার পরিমাণ 995 কোটি টাকা আমরা দেখছিলাম, এবং সেগুলোতে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিটি কর্পোরেশন থেকে পৌরসভা, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদও রয়েছে। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নাম এবং যে বকেয়ার পরিমাণ বলছিলাম সেগুলো দেখে আসতে চাই। বকেয়ার পরিমাণ দেখছি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ যে কয়েকটি সংস্থা রয়েছে, তাদের এখানেও রয়েছে যে বকেয়ার পরিমাণ 594 কোটি টাকা। সেখানে কক্সবাজারের উখিয়া রয়েছে, টেকনাফ রয়েছে, ভাসানচরের একটি শরণার্থী ক্যাম্প রয়েছে এবং মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প 240 কোটি টাকা রয়েছে আমরা দেখছি। শৃঙ্খলা প্রতিষ্ঠায় নজর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অন্তর্বর্তী সরকারের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সংস্থায় দুর্নীতির সুযোগ কমিয়ে রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য রাখার চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যে অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সর্বোচ্চ নীতি নির্ধারণী স্তর। আমরা একটু দেখে আসতে চাই সেই বিষয়গুলো। বিশ্বাসযোগ্য এনবিআর গঠনে শৃঙ্খলায় যেভাবে জোর দেওয়া হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই চাকরিচ্যুতির বিষয়টি থাকছে এখানে। দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত 5 কর্মকর্তা, এর মধ্যে আমরা দেখছি শৃঙ্খলা ফেরাতে 1800 কর্মকর্তাকে বদলিও করা হয়েছে। তদন্তের আওতায় শতাধিক কর্মকর্তা। এনবিআর সূত্রে আমাদেরকে এটি আমরা জানতে পেরেছি যে বিশ্বাসযোগ্য এনবিআর গঠনে যে শৃঙ্খলায় যে জোরদার করা, সেই জোরদার করার বিষয়ে তারা এই পদক্ষেপগুলো নিয়েছে। পরবর্তীতে আমরা যেতে চাই, দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের 160টিরও বেশি দেশে বিভিন্ন ধরনের ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। উচ্চ প্রযুক্তির ওষুধ উৎপাদন করে রপ্তানি করলেও অপেক্ষাকৃত সহজ প্রযুক্তির কীটনাশক উৎপাদনে পিছিয়ে আছে বাংলাদেশ। সেই চিত্রটি আমরা দেখতে চাই। যেটি বলছিলাম, কীটনাশকের বাজার 5 দশকে ব্যবহার বেড়েছে 10 গুণ পর্যন্ত। কৃষিপণ্য উৎপাদনে ব্যয়ের 20 থেকে 22% খরচ কীটনাশকে হচ্ছে। দেশের কীটনাশকের চাহিদার প্রায় 90% আমদানি নির্ভর। যেটি বলছিলাম যে 10 গুণ বেড়েছে, তার বেশিরভাগই আমদানি নির্ভর। কীটনাশকের কাঁচামাল আমদানিতে কঠিন শর্তে উৎপাদনে আগ্রহ কম। এবং পরবর্তীতে আরও বিষয় অনেকগুলো দেখছি যে কীটনাশকের বাজার 7,500 কোটি টাকার বাংলাদেশে, 4,125 কোটি টাকার বাজার রয়েছে 7টি বহুজাতিক কোম্পানির হাতে। অর্থাৎ এই বহুজাতিক কয়েকটি হাতে গোনা কোম্পানি কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করছে। বাজারে দেশি উৎপাদনকারীদের হিস্সা মাত্র 4% বা 300 কোটি টাকা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কৃষি পণ্য ব্যবহারে যে কীটনাশকের বাজার, সেটি 1972 সালে ব্যবহার 4,000 টন থাকলেও বর্তমানে 40,000 টন, অর্থাৎ কয়েক গুণ বেড়েছে কিন্তু আমরা দেখছি। 2022 সালে কীটনাশক আমদানির পরিমাণ ছিল 39,283 টন। আমদানিকারকদের 950টির বিপরীতে স্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান রয়েছে মাত্র 22টি। আমদানির শুল্ক হার 5%, কাঁচামালের শুল্ক হার দেখছি আমরা 30 থেকে 58%। এছাড়া বিশ্ব কীটনাশকের বাজার 8,500 কোটি টাকা মার্কিন ডলার। এবং সবশেষ দেখতে পাচ্ছি বড় উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ চীন এবং যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত ও জাপানও কিন্তু এগিয়ে রয়েছে। বাংলাদেশি পণ্যের জন্য মালয়েশিয়া হতে পারে এক সম্ভাবনাময় বাজার, কিন্তু দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি না থাকার কারণে উচ্চ শুল্ক বাধায় প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার যে বাণিজ্য ব্যবস্থা বাংলাদেশের সাথে, সেটি একটু দেখতে চাই আমরা। চুক্তি না থাকায় প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশি পণ্য। ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকে 20 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ভারতীয়, চীনা ও নেপালি জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসও বাংলাদেশের সঙ্গে মিল রয়েছে। যেটি বলছিলাম, নুডলস, স্ন্যাক্স, বিস্কুট, ফ্রোজেন খাবার, মশলা, বেভারেজের চাহিদা বেশি। পণ্য রফতানিতে বাংলাদেশ 20 থেকে 30% শুল্ক দিলেও ভারত ও পাকিস্তান স্বল্প শুল্কে পণ্য পাঠায় মালয়েশিয়ায়।
বাংলাদেশের পাঠানো $3 কোটি পণ্যের বেশিরভাগই পোশাক এবং মৌলিক খাদ্যপণ্য। এফটিএ বা সিইপিএ চুক্তি হলে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি বহুগুণ বাড়বে। মালয়েশিয়ার সাথে বাণিজ্য চুক্তিও আসলে সেক্ষেত্রে অনেকটাই বেড়ে যাবে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সবশেষ অবস্থা জানাতে সরাসরি দেখে নেব ডিএসসির ওয়েবসাইটে। আমরা দেখে আসতে চাই সপ্তাহের শুরুর দিনে লেনদেন কেমন চলছে। আমরা জানি বিকেল দুপুর 2:30 পর্যন্ত লেনদেন হয়, এখন 1:42 দেখছি। ডিএসসি এক্স ইন্ডেক্সে আমরা দেখে নিতে চাই, এখন পর্যন্ত ওয়েবসাইটে আসলে আমরা কোনো লেনদেনের আপডেট এখানে দেখতে পাচ্ছি না, যদিও তবে একটি জিনিস দেখতে পাচ্ছি যে 66টি কোম্পানির যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিএসসি এক্স ইন্ডেক্সে 5,406 পয়েন্ট যে লেনদেন সেটি, তবে লেনদেনের পরিমাণ আগের গত সপ্তাহের শেষ দিনের তুলনায় অনেকখানি কমেছে। সরিয়া ভিত্তিক যে ডিএসসি এস ইন্ডেক্স রয়েছে, সরিয়া ভিত্তিক লেনদেন 1,164 পয়েন্ট দেখছি আমরা, এটিও কিন্তু নিম্নমুখী রয়েছে। এবং ডিএস30 ইন্ডেক্সে দেখছি 2,090 পয়েন্ট দেখছি আমরা, এবং টোটাল ভ্যালু আমরা এখন পর্যন্ত 4,439 কোটি টাকার যে লেনদেন সেটি দেখতে পাচ্ছি। 66টি কোম্পানির দর বেড়েছে, 250টির কমেছে আমরা দেখতে পাচ্ছি। এবং সবশেষ সেপ্টেম্বর 18 যে লেনদেন সেটিতে আমরা দেখছিলাম আজকের তুলনায় কিন্তু অনেকখানি আগে বেশি ছিল, 5,449 সূচক ছিল, এবং টোটাল যে লেনদেনের পরিমাণ সেটি 6,547 কোটি টাকা ছিল, যেটি এখন পর্যন্ত আগের সেই সপ্তাহের তুলনায় আজকে কিন্তু অনেকখানি কম। তবে 2:30 পর্যন্ত যেহেতু লেনদেন হবে, সেক্ষেত্রে লেনদেনের আরও ঊর্ধ্বমুখিতা হয়তো বা দেখা যাবে। এদিকে চলতি সপ্তাহে বেশ কিছু কোম্পানি বার্ষিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এক নজরে দেখে নিতে চাই সেই বোর্ড মিটিংয়ের যে হালচাল। বার্ষিক পর্ষদ সভা আমরা দেখে থাকি প্রতি সপ্তাহে, আসলে বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে। আমরা আজ 3টি কোম্পানির বার্ষিক পর্ষদ সভার এখানে তারিখ দেখতে পাচ্ছি। কোম্পানির নামগুলো মিথুন নিটিং অ্যান্ড ডাইনিং লিমিটেড 28 সেপ্টেম্বর তাদের বার্ষিক পর্ষদ সভা, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, বাঙ্গাস লিমিটেড, সবাই 3টি কোম্পানির দেখছি আমরা 28 সেপ্টেম্বর বার্ষিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আসন্ন দুর্গাপূজায় লম্বা ছুটিতে পড়তে যাচ্ছে হিলি স্থলবন্দর। 8 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি এই বাণিজ্য। বন্ধের আগে এই মুহূর্তে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আমরা যেটি বলছিলাম, সামনে আসন্ন দুর্গাপূজা এবং সেই দুর্গাপূজা উপলক্ষে প্রায় 8 দিন দীর্ঘ একটা লম্বা সময় বন্ধ থাকবে স্থলবন্দর। কবে থেকে বন্ধ হবে এবং এই বন্ধ থাকার ফলে সেখানে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা জানাবেন। সাজিদ আরাফাত, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কিন্তু শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বরাবর আমরা দেখি যে হিলিস্থল বন্দরের একটা লম্বা ছুটিতে পড়ে। সেই ধারাবাহিকতার এবারও কিন্তু একটা লম্বা ছুটিতে পড়তে যাচ্ছে হিলিস্থল বন্দর। এবং আগামী 26শে সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত হিলিস্থল বন্দরে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। যার কারণে এই বন্ধ থাকবার কারণে আমদানিকারক যারা রয়েছেন কিংবা ব্যবসায়ী রয়েছেন তাদের যে ব্যস্ততা, এই যে লম্বা ছুটির মধ্যে পণ্যের সরবরাহ ঠিক রাখতে যে ব্যস্ততা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা ব্যবসায়ীদের সাথে যেটি কথা বলেছি, বিশেষ করে কাঁচা পণ্য এবং চাল ডাল যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে আমাদের দেশীয় বাজারে চাহিদা রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু তারা বেশি বেশি করে আমদানি করছেন এবং সেই আমদানিকৃত পণ্যগুলো কিন্তু বন্দরে এবং নিজস্ব গুদামে কিন্তু তারা রাখছেন, যাতে করে এই পণ্যগুলো বন্ধের সময়টুকুতে বাজারে সরবরাহ করতে পারেন এবং সঠিক সময়ে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা যাতে সঠিক দামে সব পণ্য কিনতে পারেন, কোনো সিন্ডিকেট যাতে পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য কিন্তু তারা ব্যাপক কিন্তু প্রস্তুতি নিয়েছে বলে আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি। এবং তারা যেটি বলছেন, এখন মূলত বেশিরভাগ এই বন্দর দিয়ে চাল এবং কাঁচামরিচ, ডাল এই পণ্যগুলো তারা আমদানি করছে। প্রতিদিন প্রায় 50 থেকে 60 ট্রাক চাল এবং ডাল, কাঁচামরিচ রয়েছে প্রায় 25 থেকে 30 ট্রাক। এই পণ্যগুলো তারা কিন্তু আমদানি করছেন এবং তারা আমদানি করবার পর কাস্টমসের সহযোগিতা নিয়ে কিন্তু বাজারজাতকরণে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে আগামী 26শে সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত প্রায় 8 দিন এই স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন যেগুলো রয়েছে সেখানে কিন্তু বন্দর অভ্যন্তরে যে পণ্য খালাস কার্যক্রম সেটি স্বাভাবিক থাকবে। সাজিদ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।
কুমিল্লার বাজারে সপ্তাহ ব্যবধানে কমেছে বিদেশি ফলের দাম। আপেল, মাল্টা, আঙ্গুর, কমলার দাম কমেছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। এছাড়াও অপরিবর্তিত রয়েছে দেশি ফলের দামও। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাসুদ আলম। আপনি তো ফলের বাজারে রয়েছেন মাসুদ আলম, সেখানে ফলের বাজারের সার্বিক পরিস্থিতি জানাবেন। কোন কোন ফল কত দামে পাওয়া যাচ্ছে? সাজিদ, ফলের বাজার এমনিতে ঊর্ধ্বমুখী দেখেছি আমরা প্রায় মাসখানেক থেকে। তবে সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি যে দেশি ফলের দামের ক্ষেত্রে বিশেষ করে আপনার আপেল, মাল্টা, আঙ্গুর এই ধরনের ফলের যে দাম সেটি সপ্তাহের ব্যবধানে কমেছে 50 থেকে 60 টাকা দরে, 60 টাকা। তবে এখানকার যারা ক্রেতা, আমি যেখানে রয়েছি কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারে, এটি একটি বৃহৎ বাজার। এই বাজারে সবসময় আসলে ফল বেচা বিক্রি, দেশি বেচা বিক্রির ক্ষেত্রে দেশি ফলের সাথে বিদেশি ফলের সরবরাহ থাকে। তবে দাম কমার ক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে আমাদেরকে আসলে আমদানি ভালো থাকার কারণে মূলত হচ্ছে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে 50 থেকে 60 টাকা দরে। তবে সেটা আসলে পর্যাপ্ত না বলছেন ক্রেতারা, কারণ হচ্ছে তাদের যে আয়ের সাথে সামঞ্জস্য এখনও অনেক ফারাক রয়েছে, যার কারণে হচ্ছে তারা এখনও চাহিদা মোতাবেক ফল কিনতে পারছেন না। আপনি জানেন ইতিমধ্যে আসলে হাওয়া বইছে শারদীয় দুর্গোৎসবের। যদি শারদীয় দুর্গোৎসবের যে কেনাকাটা শুরু হয় তার প্রভাবটা কিন্তু একটু পড়বে ফলের বাজারে, এতে করে আবারও দাম বাড়তে পারে এমনটাই বলা হচ্ছে বিক্রেতাদের পক্ষ থেকে। আমি যদি বলি, এই যে বর্তমান বাজারে মালটা বিক্রি হচ্ছে 300 টাকা, আপেল বিক্রি হচ্ছে 350 টাকা, নেশপাতি বিক্রি হচ্ছে 320 টাকায়, আর লাল আঙ্গুর যেটি সেটি বিক্রি হচ্ছে 380, এবং এই বিভিন্ন জাতের আঙ্গুরগুলো হচ্ছে 350 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। একই সঙ্গে দেশি যে ফলগুলো রয়েছে যেমন আপনার ড্রাগন, এর সঙ্গে পেয়ারা বা অন্য যে ফলগুলো রয়েছে সেগুলোর দাম অপরিবর্তিত থাকলেও সেটা কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে। তবে পেয়ারার দামটি মূলত হচ্ছে একটু কম দামে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। তো সাজিয়ে দিয়েছিল কুমিল্লার ফলের বাজার থেকে সবশেষ। কুমিল্লার ফলের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। দর্শক, শেষ করছি বৌনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।